পরম, তুই জানিস এই ঝিলটা না কারোর প্রাইভেট প্রপার্টি, আর এখানে সাঁতার কাটা তো খুবই টাফ। এসব ঝিল, নদী, পাহাড় আর ঝর্ণা এসব প্রকৃতি আমাদের জন্য বানিয়েছে। এগুলো তো মানুষের জন্যই, সেটা একজনের প্রাইভেট প্রপার্টি কি করে হতে পারে? আরে ভাই তুই না একটু কম জ্ঞান দে বুঝলি। তুই জানিস তো আমরা ন্যাশনাল লেভেলের সুইমার, যদি আমরা ধরা পড়ি না তো আমাদের সম্মানের পুরো গ্যাটিজ হয়ে যাবে এখানে। আরে কে ধরবে ভাই? দেখ এখানে কোনো গার্ডও নেই। তুই জানিস এই ঝিলটা কতটা গভীর, আর এটা আমাদের জন্য কত ভয়ানক ভাই। আরে চ্যাম্পিয়ন, গভীরতাকে তুই কবে থেকে ভয় পেতে শুরু করলি? দেখ বেশি নাটক করিস না, আমি যাচ্ছি, তুইও চলে আয় চুপচাপ। না ভাই, আমার তোর সঙ্গে এরকম অ্যাডভেঞ্চার করার কোনো ইচ্ছে নেই, তুই যা। ঠিক আছে, তোর ইচ্ছা। আর একটা কথা মাথায় রাখবি, আজকে 6টার মধ্যে যদি হোটেল না পৌঁছস না তো স্যার আমাদেরকে দেহরাদুন পাঠিয়ে দেবে। জানি। এই কোথায় চলে গেল রে ভাই? এতক্ষণ হয়ে গেল এলো না। সবাই এত করে বলে যে জলে নিঃশ্বাস আটকে রাখিস না, আটকে রাখিস না, এই কথাই শোনে না। আরে, নিচে কিছু হয়নি তো? পরম, রক্ত রক্ত রক্ত! তো আপনি এই ঝিলের মালিক? হ্যাঁ স্যার, আমার নাম জয়ন্ত। এই দুটো ছেলে আমার অনুমতি না নিয়ে আমার প্রপার্টিতে ঢুকে ঝিলে সাঁতার কাটছিল। অনুমতি নিয়ে আসেনি তার মানে তো এই নয় যে সাঁতার কাটে তার প্রাণ নিয়ে নেবে তুমি। স্যার আমি কারুর প্রাণ নিইনি। তুমি না, তোমার ঝিলে থাকা ওই কুমিরগুলো প্রাণ নিয়ে নিয়েছে। আর তোমার তো এখানে বোর্ড দেওয়া উচিত ছিল যে এখানে সাঁতার কাটা বিপজ্জনক হতে পারে। স্যার সব থেকে বড় কথা হলো এটা যে আমার এই ঝিলে কুমির কেন, কোনো মাছও নেই। যদি বোর্ড লাগানোর কথা বলেন, তোমরা দুজন এই বোর্ডটাকে মর্যাদা দিলে না, তাহলে অন্য বোর্ড লাগিয়ে কি লাভ হতো? যদি তোমার ঝিলে কুমির না থেকে থাকে তো পরমের প্রাণ কে নিল? দিনেশ, একটা কথা বলো, যখন তোমার বন্ধু পরমের লাশ এখানে জলের উপরে ভেসেছিল তখন আশেপাশে কোনো কুমির বা অন্য কিছু দেখেছিলে কি? না স্যার, শুধু পরমকে রক্তাক্ত অবস্থায় দেখেছি, আর কিচ্ছু না স্যার। তার মানে যাই হয়ে থাক সব জলের তলাতেই হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো জীবজন্তু আছে এই জলের ভেতরে। রেডি, ডুবুরিটা কতক্ষণে আসবে এখানে? হ্যাঁ স্যার, আসার সময় হয়ে গেছে। স্যার লাশটা দেখে না মনে হচ্ছে যে এর মৃত্যু কোনো কুমির বা মাছের কামড়েই হয়েছে। সারা শরীর জুড়ে গভীর ক্ষত রয়েছে। স্যার শরীরের কিছু অংশে তো মাংসই নেই। আমার ঝিলে এমন বিপজ্জনক মাছ আর আমি জানি না। এত বোকা বোকা মুখ করে থেকো না। এরকম বড় বড় কুমির বা অন্যান্য মাছ আকাশ থেকে পড়ে না জলে, কিনে এনে ফেলা হয়। যদি তোমার এই ঝিলে এমন কিছু পাওয়া যায় যার লাইসেন্স নেই তোমার কাছে, তাহলে খুনের কেস হবে তোমার ওপর। খুনের কেস স্যার? হ্যাঁ হ্যাঁ, খুন। স্যার ডুবুরিরা এসে গেছেন। স্যার এ হলো বিদ্যুৎ, হ্যাঁ, আর এ হলো টিনা। ন্যাশনাল লেভেলের সুইমার, সেও এই ঝিলে নিজেকে বাঁচাতে পারেনি। তাই আমার মনে হয় তোমরা এই ঝিলে না নামলেই ভালো হয়। সবার আগে এটাই আমাদের উদ্দেশ্য, আর কেউ যেন মারা না যায়। স্যার আমরা কিছু সুরক্ষার ইকুইপমেন্ট নিয়ে আসছি যাতে করে এর থেকে ভয়টা একটু কম ঠিক হবে। আছে। স্যার আমরা কি একবার লাশটা দেখতে পারি? স্যার এটা তো মনে হচ্ছে কোনো অজানা জন্তুর কামড় থেকে হয়েছে। আমি এর আগে কখনো এরকম মৃত্যু দেখিনি। এটা কোনো জন্তু নাকি কোনো মাছ সেটা তো ফরেন্সিক ল্যাবেই জানা যাবে। আচ্ছা, তোমাদের এই সেফটি ইকুইপমেন্ট আনতে কত দেরি হবে? স্যার মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। ঠিক আছে। হ্যাঁ সচিন, কি এইরকম দুর্ঘটনা কোথায়? সালোরা ঝিল? ঠিক একইভাবে হত্যা করেছে, একইভাবে যেভাবে পরমকে হত্যা করেছে। আচ্ছা, আপনারা দুজনে এই ঝিলের দেখাশোনা করেন? আমি বলতে চাইছি আপনারা কি কেয়ারটেকার? হ্যাঁ স্যার, এই জায়গাটা ফ্লাইট কর্পোরেশনের। এই ঝিল পুরো প্রপার্টিটা ফ্লাইট কর্পোরেশনের, তার মানে প্রাইভেট প্রপার্টি। আগে হ্যাঁ। তাহলে এই লোকটাকে কে পারমিশন দিয়েছে, কে অনুমতি দিয়েছে বোটিং করার? স্যার এই ঝিলটা আমজনতার জন্য খোলা হয়েছে বোটিং করার জন্য। একটা কথা বলো, যখন তোমরা দুজন এই লোকটা চিৎকার শুনেছিলে তখন কি সঙ্গে সঙ্গে তোমরা এসেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো,
তো এখানে পৌঁছতে 3-4 মিনিট লেগে গেছে। আমরা এখানে পৌঁছে দেখতে পাই এই লোকটা মারা গেছে। স্যার অদ্ভুত একটা ব্যাপার, দুটো মৃত্যু হয়েছে আর দুটোই কিছু ঘন্টার তফাতে, আর দুজনেরই মৃত্যুর কারণ একটা অজানা অচেনা রহস্যময় জলের জন্তু। হ্যাঁ স্যার, স্যার কোথাও এই দুটো মৃত্যুতে কানেকশন নেই তো? কিছু না কিছু তো গোলমাল আছেই। ওই পরমের আর এই লোকটার, এই দুজনের ঠিকুজি কুষ্টি বের করতে হবে, জানা যাবে কি সম্পর্ক আছে। পঙ্কজ, স্যার। কিছু পেলে কি তুমি? হ্যাঁ স্যার, কিছু ফটোজ আছে আর ব্যাগটা থেকে একটা ভিজিটিং কার্ড পেয়েছি। সমীর, এই বেচারির নাম হলো সমীর, ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পঙ্কজ, একটু ক্যামেরাটা দেখাও। স্যার। এটাই শেষ ফটো মনে হচ্ছে, একটু ধোঁয়াশা আছে। হ্যাঁ স্যার। স্যার মনে হচ্ছে সমীরের মারা যাওয়ার ঠিক আগের ছবি। একটা কাজ করি, আমরা মেরিন এক্সপার্টকে ডেকে নি, বলবো যে দুটো ঝিল ভালো করে চেক করতে। ভালো করে চেক করো, জানা তো যাবে যে কি এমন আছে ঝিলের জলে, আছে কি সেখানে যে হত্যা করে চলেছে। স্যার, এতদিন পর্যন্ত তো আমরা এটাই মেনে নিয়েছিলাম যে এই দুজনের মৃত্যু পিরানা মাছের জন্য হয়েছে, কিন্তু এই ক্ষতটা তো কিছু অন্য কথাই বলছে। হ্যাঁ সারিকা, আমি দেখেছি। এবার দেখো মিস্টার পরিমল আসছে, কি বলে। স্যার, আপনি পরিমল বাবুকে তো আগে থেকেই চেনেন। হ্যাঁ, অনেকদিন আগে থেকে চিনি ওকে। জলে বাস করে জীবজন্তুদের ও খুব ভালো করে চেনে। আরে এসো পরিমল, এই তোমার কথাই বলছিলাম এই ডক্টর সারিকাকে। তুমি তো ভালোই আছো সালুখে, এত বছরেও তোমার মধ্যে পরিবর্তন নেই। হ্যাঁ, নতুন জমি তো পেয়েছে তাই। খারাপ লাগছে যে আমাদের এই যে দেখা হলো, কিন্তু এরা দুজন মারা গেছে। শালুকে, আমি পরিমলকে দুটো লাশের ছবি দেখিয়েছি আর ওই দুটো ঝিলেও নিয়ে গিয়েছি যেখান থেকে আমরা লাশটা পেয়েছিলাম। খুব ভালো। তা পরিমল, তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না এই দুজনের মৃত্যু পিরানহা মাছের জন্য হয়েছে। পরিমল বাবু, এই লাশের ওপর যে দুটো আঘাতের চিহ্ন আছে, যে দাঁতের চিহ্ন আছে, সেটা তো বিরানা মাছেরই। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু পিরানহা মাছকে ভারতে দেখা যায় না। স্যার, এটাও তো হতে পারে যে এই মাছগুলোকে কেউ স্মাগলিং করে অন্য দেশ থেকে নিয়ে এসেছে। এটা হতে পারে শ্রেয়া, কেউ যদি পিরানহা মাছকে এই দেশে এনে থাকে, তবে এই দেশে সেটা বাঁচবে না। এদের শুধু দক্ষিণ আমেরিকার নদীতেই দেখতে পাওয়া যায়, কারণ ওখানকার নদীতে কিছু মিনারেলস আর পদার্থ থাকে, যার জন্য ওরা ওখানে বেঁচে থাকে। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। আমি জানি ভাই, এই সবটাই আমি জানি। আচ্ছা তুমি একটা কাজ করো না, চেক করে নাও না প্লিজ। হ্যাঁ চেক করে নিচ্ছি, চলো। এই দেখো, এই হলো পিরানহার চোয়াল। আমি চেক করে নিচ্ছি এই দুজনকে পিরানহা হামলা করেছিল কিনা। প্লিজ। এই দেখো, এই দাঁতগুলো প্রচন্ড ধারালো, আর এই আঘাত, এটা কি করে সম্ভব? কি হয়েছে? এই আঘাতটা তো হ্যানিক্স নামের পিরান্না মাছ করেছে। তাহলে? কিন্তু এই হ্যানিক্স নামের পিরান্না ভারতে থাকতে পারে না। ও ইয়েস। পরিমল বাবু, শুধু এটা বলুন, এদের দুজনের মৃত্যু বিরানা মাছের কারণে হয়েছে কি না? হয়েওছে, আবার হয়নি। আরে এটা কি ধরনের উত্তর দিলেন? হয়েছে কি না? পিরান্না মাছগুলো সবসময় ঝাঁক বেঁধে হামলা করে আর মিনিটের মধ্যে শিকারের সমস্ত মাংস খুবলে নেয়। যদি দুজনের ওপর পিরান্না মাছ হামলা করে থাকে, তাহলে শুধুমাত্র এদের কঙ্কালই পড়ে থাকবে। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা এটা মেনে চলি যে এদের ওপর পিরানা মাছ আক্রমণ করেনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 শ্রেয়া, আমারও তাই মনে হচ্ছে। কারণ এদের ক্ষতর মধ্যে আমি কোনো ডিএনএও পাইনি ভাই। সেটা কিভাবে সম্ভব? যদি সত্যি পিরানা মাছ এদের খেয়ে থাকে, তাহলে তাদের ডিএনএ এদের আঘাতে কেন পাওয়া যাবে না? সেটাই তো, কামড়ানোর দাগে বিরানা মাছের চিহ্ন, কিন্তু বাকি তথ্যগুলো বিরানা মাছের একদম নয়। স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে ওই দুটো ঝিলে এমন কোনো মাছ আছে যারা পিরানার মতোই আক্রমণ করে? যদি বিরানা মাছ না কামড়ে থাকে, তাহলে কি আছে ওই ঝিলের ভেতরে? একবার আমাদের ঝিলের ভেতরে যেতে হবে। দেখো, আমার মনে হয় যে এই ঝিলে পিরানহা মাছ আছে, যারা দল বেঁধে মানুষের উপরে হামলা করে আর প্রায় মুহূর্তের মধ্যেই চোখের সামনে মানুষের শরীরের সমস্ত মাংস খুবলে খেয়ে ফেলে। তো তোমরা সবাই এই ঝুঁকিটা নিতে রাজি আছো? হ্যাঁ স্যার, আমাদের বহুদিনই ইচ্ছে ছিল যে আমরা কখনো সিআইডি কে সহযোগিতা করব আপনাদের কেস সলভের ব্যাপারে, আর আমরাই সেই সুযোগ আজকে পেয়েও গেছি। ভেরি গুড। আর এমনিতেও স্যার, আমরা আমাদের সুরক্ষার ব্যবস্থা অনেক আগে থেকেই করে রেখেছি। আর এমনিতে মাছ যদি আমাদের উপর হামলা করে, তাহলে আমরা এই পাইপের দ্বারা জলের মধ্যে এমন একটা তরল পদার্থ ছেড়ে দেবো
যে মাছেদের শ্বাস নিতে কষ্ট হবে আর ওরা উল্টো দিকে পালিয়ে যাবে। মাছগুলো আবার মরে যাবে না তো? না স্যার, এটা শুধু মাছেদের অন্য দিকে পাঠানোর জন্য। স্যার, অন্য কোনো জীবজন্তু যদি কাছে আসার চেষ্টা করে তাহলে এই রেড বাজারটা নিজে থেকেই বেজে উঠবে আর আমরা বুঝতে পেরে যাব। কি হলো পঙ্কজ, এমনিতে তো তোমার মুখে কথার ফুলঝুরি ফোটে, আজ এরকম চুপচাপ হয়ে আছো কেন? স্যার, মৃত্যুর মুখে যাওয়ার আগে মানুষ কিছু বলতেই পারে না। আমার তো খালি একটাই ভয় লাগছে, এই পিরানাগুলো আমার কিমা না বানিয়ে দেয়। এমন কিছুই হবে না। এই পঙ্কজ আমাদের খুব সাহসী একজন অফিসার, একে একটু খেয়াল রেখো জলের তলায়। হ্যাঁ, ডেফিনেটলি স্যার। অল দ্য বেস্ট। চলো চলো। পঙ্কজ। সাবধানে যেও, মনে হচ্ছে ওই খুনি মাছটা এই জলের মধ্যেই আছে। সব সুরক্ষার পুরোপুরি ব্যবস্থা হয়েছে? ইয়েস স্যার, আমরা পুরো তৈরি হয়ে এসেছি, ভয়ের কোনো কারণ নেই। গ্রেট, গুড লাক। ঠিক আছে, নেমে পড়ো। চলো। হ্যাঁ, এক্ষুনি বিদ্যুৎ আর নিখিল জলে নেমেছে। হ্যাঁ, মিনিট 10 হয়েছে। হ্যাঁ, দেখছি। অনেকক্ষণ হয়ে গেল তো স্যার। পঙ্কজ, কি হলো? স্যার, আমি কিচ্ছু পাইনি, ওরা আরো ভেতরে গেছে। আচ্ছা, উঠে এসো। নিখিল, বিদ্যুৎ। মাই গড, মাই গড। যাও, তাড়াতাড়ি যাও, অ্যাম্বুলেন্সকে ডাকো। নিখিল, বিদ্যুৎ। মাই গড। নিখিল, এদিকে এসো। এসো, এসো। নিখিল, 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 এসো। হাত দাও আমাকে। ওঠো, এসো এদিকে, ওঠো। নিখিল, চল। নিখিল। কি হলো? জলে কি মাছ পেলে? স্যার, মাছ তো পেলাম না,
কিন্তু মাছের কঙ্কাল আরে শিকলটা পেয়েছি। দেখাও দেখি। মাছের কঙ্কাল আর এই শিকল, জ্যান্ত মাছ পেলে না জলে? স্যার আমরা জলের অনেক গভীরে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে তো দেখছি জীবজন্তুর কোনো চিহ্নই নেই। কিন্তু স্যার মাছের কঙ্কাল তো আমরা পেয়েছি। হতে পারে যে মাছটা পরমকে মেরেছে সে নিজেই মরে গেছে। না না ফ্রেডি, রহস্যটা অন্য কোথাও। জলের তলায় পাওয়া এই শিকল অন্য কথা বলতে চাইছে আমাকে, কিন্তু কি সেটা? এক মিনিট প্লিজ সরে যান। ঘাবড়ে যাস না নিখিল, প্লিজ সরে যান। তোর ঘাবড়িও না সরে যান, বিদ্যুৎ, সরে যান। তোমার কিছু হবে না। সরুন সরে যান। প্লিজ। আমি যদি আগে থেকে জানতাম যে ওখানে এইসব হবে, তাহলে আমি বিদ্যুৎকে কখনোই জলে যেতে দিতাম না। আমরাও বুঝতে পারিনি যে ওর ভেতরে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। স্যার জলে তো অনেক জীবজন্তু থাকে না, কখন কিভাবে কার উপর হামলা করে কিভাবে জানবো? একবার এই অপারেশন ঠিকঠাক হয়ে গেলে তারপর ওদের সাথে কথা বলবো কি হয়েছিল। ওরা এখন কেমন আছে? আগে হ্যাঁ, এখন ওরা বিপদ থেকে মুক্ত। আপনারা ঠিক সময় ওনাদেরকে এখানে নিয়ে এসেছেন। ডাক্তারবাবু আমরা কি কথা বলতে পারি ওদের সাথে? আগে হ্যাঁ, কেন নয়। ডক্টর আরেকটা কথা, আমরা ওদের রক্তের আর স্কিনের স্যাম্পল চাই ফরেনসিক টেস্টের জন্য। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নিখিল, বিদ্যুৎ তুমি ঠিক আছো এখন? কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি আমার চিন্তা করবেন না। হ্যাঁ টিনা, কিন্তু আমি জানি না আবার কবে জলে নামতে পারবো। এরকম কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। স্যার অর্ডার করুন স্যার। শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো। অর্ডার এটাই যে তুমি চুপচাপ রেস্ট নাও, ঠিক আছে? রেস্ট কি করে নেব স্যার, আমি কাজ করতে চাই স্যার। তাহলে তাড়াতাড়ি ঠিক হয় না। আরে ফ্রেডি, তুমি ওকে ভালো মন্দ কিছু খাওয়াও। হ্যাঁ একদম স্যার, আমি এখনই আমার ওয়াইফকে ফোন করে বলছি ও নিখিলের জন্য দেশি ঘিয়ের হালুয়া বানাবে স্পেশাল। একটা কথা বলতো ভাই, সত্যি কি ওই ঝিলটাতে পিরানহা মাছ ছিল? জানি না স্যার, ওই ঝিলে কি আমাদের ওপর হামলা করেছে কিছু জানি না। ঝিলের জল তো একদম পরিষ্কার ছিল না? হ্যাঁ স্যার, ঝিলের জল পুরো পরিষ্কার ছিল, কিন্তু ওই বক্সের একটা ভাঙা অংশ পেলাম। তারপর ঝিলে একটা হঠাৎ করে ঘোলা জলের স্রোত তৈরি হলো। কি ঘোলা জলের স্রোত? হ্যাঁ স্যার, আর ওটার গতি এত বেশি ছিল যে আমি আর বিদ্যুৎ একে অপরকে দেখতেও পাচ্ছিলাম না। আর স্যার আমাদের কিছু বুঝে ওঠার আগেই হয়তো ওই প্রাণীটা আমাদের ওপর হামলা করেছে। যদি ওখানে পিরানহা মাছ থাকে তাহলে এত তাড়াতাড়ি গেল কোথায়? নিশ্চয়ই ওখানে অন্য কোনো ব্যাপার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ বিদ্যুৎ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। প্লিজ স্যার, লজ্জা দেবেন না বলে। সিআইডি কে সাহায্য করা তো আমার জন্য গর্বের কাজ। স্যার এই কেসটা তো ক্রমশ আরো জটিল হয়ে যাচ্ছে। এখন অবধি আমরা এটাই বুঝতে পারলাম না যে দুটো মৃত্যু যে এখন অবধি হলো সেটা পিরানহা মাছের জন্যই নাকি অন্য কিছু। কারণ একটা ঝিলে আমরা পিরানহা মাছ পেয়েছিলাম আর একটা ঝিলে পাইনি। সেটাই তো ফ্রেডি, যে ঝিলটাতে পিরানহা মাছগুলো ছিল সেখানে ধুলোর যে ঝড় এসেছিল, এই ধরনের ঝড় জলে কখনো হয় না। কিছু না কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে ফ্রেডি। কিন্তু স্যার ওই ঝিলে আমরা পিরানহা মাছের কঙ্কাল কিন্তু পেয়েছিলাম, তার থেকে পরিষ্কার বোঝা যায় সেখানে পিরানহা মাছ ছিল না ফ্রেডি, এখানেও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। কারণ পিরানহা মাছ ইন্ডিয়াতে থাকতেই পারে না, তাহলে তাদের হাড়গুলো এলো কোথা থেকে? আর সালুকে স্যার সেটাই খোঁজ করছে যে হাড়গুলো কতটা পুরনো। দেখো এই হাড়গুলো কতদিনের পুরনো সেটা জানতে তো একটু সময় নেবে, কিন্তু আপাতত তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই দুটো জখম ওই জখমগুলোর মাইক্রোস্কোপিক ভার্সন। এই জখমটা হচ্ছে বিদ্যুতের আর এই জখমটা হচ্ছে নিখিলের। একটু মন দিয়ে দেখো। স্যার এই ক্ষতটা তো একদম ওই রকমই যেমন ওই দুটো লাশে ছিল। একদম ঠিক বলেছো শ্রেয়া, এই ক্ষতটা চিহ্ন ঠিক একদম এই পিরানহা মাছটার মতোই। এই ক্ষতটা পিরানহা মাছের দ্বারাই হয়েছে, কিন্তু এই চিহ্নটা আমাদের কিছু বলছে। মন দিয়ে দেখো। স্যার এগুলোর মধ্যে তো আঘাতের চিহ্ন ছাড়া আর কিচ্ছু নেই। এদের দুজনের রেড ব্লাড সেলস আছে শুধু। এক্স্যাক্টলি, এইটাই আশ্চর্যের বিষয়। এই ক্ষতটা যদি পিরানহা মাছের দ্বারাই হয়ে থাকে তাহলে এইখানে রক্তকণিকার সাথে সাথে পিরানহা মাছের লালাও থাকা উচিত, কিন্তু এখানে ওর কোনো চিহ্ন নেই। এটাই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ স্যার,
এটা সত্যি অদ্ভুত ব্যাপার। তাহলে এগুলো কোন প্রজাতির মাছ? কামড়ায় তো বটেই, কিন্তু নিজেদের ডিএনএটা ছেড়ে যায় না। পৃথিবীতে এমন কোনো মাছ নেই যে কামড়ায় অথচ ডিএনএ ছাড়ে না। এরকম মাছ হতেই পারে না। এই শেকলটা আর কার্গোর শিল দেখে মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা কোনো মাছের কাজ নয়, কোনো মানুষের কাজ। স্যার, মানুষ পিরানা মাছের মতো দল বেঁধে আসছে, তাও আবার জলের নিচে। ফেডরিক, এই এত জিনিস মানুষ ছাড়া আর কে নিয়ে যেতে পারে জলের নিচে? মাছ তো এগুলো নিয়ে যেতে পারে না। হ্যাঁ স্যার, ওই ঘোলা জলটাও নিশ্চয়ই কোনো মানুষই সৃষ্টি করছে। স্যার, হতে পারে ওই ঘোলা জলের স্রোত এই কারণেই হয় জলের তলায় যেই আছে সে এই শেকল আর বক্স দেখতে না পায় স্যার। হ্যাঁ, কিছু না কিছু তো চলছেই এই দুটো ঝিলের গভীরে। কিছু না কিছু তো চলছেই আমাদের নজর এড়িয়ে। আর সবাইকে চোখে ধুলো দেওয়ার জন্য গল্প সাজানো হয়েছে বিরানা মাছের। বিরানা মাছের খেলা। CK890KAT862 খোঁজ নিতে হবে কোন কোরিয়ার কোম্পানি থেকে, কোন কার্গো কোম্পানি থেকে পার্সেল এসেছিল আর কার জন্য এসেছিল ওই পার্সেল। আমার নাম অনিকেত, আর আমি এখানকার চিফ অফিসার। অনিকেত বাবু, আপনি প্লিজ আমাদের সাহায্য করুন। এই যে রিসিপ্টটা আছে, এর মধ্যে যে শিপিং কোডটা আছে, আচ্ছা আপনি কি এটা দেখে বলতে পারবেন যে কে পাঠিয়েছিল আর কোথায় পাঠিয়েছিল? নিশ্চয়ই স্যার। CKG890 দেশের দক্ষিণ পশ্চিম অংশের কোড স্যার। বলুন, আমাদের রেকর্ডটা একটু দেখো তো। হ্যাঁ স্যার। স্যার, এই তিনটের উপর তো। তিনটের উপর কি? স্যার, এই তিনটের উপর লাল চিহ্ন দেওয়া রয়েছে। লাল চিহ্ন? হ্যাঁ স্যার। লাল চিহ্ন তো আমরা ওই পার্সেলগুলোতে দিই যেগুলো শিপ থেকে উধাও বা মিসিং হয়। যেগুলো শিপ থেকে মিসিং হয় সেগুলো? তার মানে আপনি বলতে চাইছেন যে এই তিনটে পার্সেল জাহাজ থেকে চুরি হয়ে গেছে? CKJ890, CKJ891, CKJ892 এই তিনটে পার্সেল মুম্বাই পৌঁছানোর আগেই শিপ থেকে গায়েব হয়ে যায়। আর এই তিনটে পার্সেল কোথা থেকে পাঠানো হয়েছিল? কোনো মহারাজ দ্বীপ থেকে। আচ্ছা তাই? হ্যাঁ স্যার। কে পাঠিয়েছিল এই পার্সেলটা? স্যার, কোন এক রুসালিকে, যে রাজপুত নগরের বিচ হাউসে থাকে। রুশালি, রাজপুত নগর। আগে বলুন। আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডি। আমরা রুশালির সঙ্গে দেখা করতে এসেছি। কে এসেছে হরি? ম্যাডাম, এরা সিআইডি থেকে এসেছেন আর রুশালি ম্যাডামের সঙ্গে দেখা করতে চান। সিআইডি থেকে? নমস্কার স্যার, আমি নাতাশা, রুশালির বোন। কি হয়েছে? আমরা রুশালির সঙ্গে দেখা করতে এসেছি। মা, কে এসেছে? টিনা, তুমি? এসিপি স্যার, আপনি? দেখো টিনা, আমরা রুশালির সঙ্গে দেখা করতে এসেছি। আমার মাসির সাথে? রুশালি তোমার মাসি? কি হয়েছে? আপনারা কারা? স্যার, ইনি আমার বাবা, আর বাবা এনারা সিআইডি অফিসার। সিআইডি? আর আমার বাড়িতে? স্যার, আমার ড্রাইভিং ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি কি যেতে পারি? ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। বাই মা। বাই বাবা। বাই মা, বাই। দেখুন, আমরা রুশালির সঙ্গে দেখা করতে এসেছি। আমরা ওকে কিছু জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আপনি কি রুশালিকে ডাকতে পারবেন? রুশালিকে? আপনারা আসুন আমার সাথে। আসুন। আসুন স্যার। এই রুশালি? হ্যাঁ স্যার, এই হলো রুশালি, আমার বোন। কি হয়েছে কি এর? স্যার, আসলে এক সপ্তাহ আগে স্যালারা জিমে একটা দুর্ঘটনা ঘটে, যার ফলে রুশালির এরকম অবস্থা হয়। আপনি সালোরা ঝিলের কথা বললেন? হ্যাঁ স্যার। অফিসার, এবার তো আপনি বলুন রুশালিকে আপনি কি জিজ্ঞেস করতে চান? ঠিক আছে, বলেই দিচ্ছি। ওই যে বিরানা মাছ সংক্রান্ত মার্ডার কেস, সেখানে রুশালির নাম জড়িত আছে, এটা আমাদের সন্দেহ। স্যার, রুশালির এর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? সচিন, ওই কার্গোর রিসিপ্টটা দাও। স্যার, এই দেখুন। মহারাদ্বীপ থেকে রুশালিকে 3টে বাক্স পাঠানো হয়েছিল। হ্যাঁ, কিন্তু এই 3টে বাক্সর ব্যাপারে আপনারা কিছু জানেন? কিন্তু স্যার, এরকম কোনো বাক্স তো পৌঁছয়নি। হ্যাঁ, কিন্তু এখান থেকে আমরা 2টো বাক্স পেয়েছি। ওই 2টো বাক্স পেয়েছি আমরা 2টো ঝিলে। ঝিলের মধ্যে বাক্স? আগে হ্যাঁ,
আর ওর মধ্যে একটা ঝিল আছে স্যালোরা ঝিল, যেখানে রুশালির দুর্ঘটনাটা ঘটে। স্যার ওই বাক্সর মধ্যে কি ছিল? সেটাই তো আমাদের খোঁজ নিতে হচ্ছে, আর এটাও জেনে নিতে হবে ওই তৃতীয় বাক্সে কি আছে, আর এই তৃতীয় বাক্সটা এখন আছে কোথায়। দেখুন, কিছু মনে করবেন না, আমরা আপনার বাড়ির সার্চ করব। সার্চ করবেন? হ্যাঁ, সার্চ করব। সচিন, ফেডরিক, ঘরগুলোকে খুব ভালো করে খুঁজে দেখো। আপনারা কিভাবে রুশালীকে সন্দেহ করছেন? ও তো ঠিক করে হাঁটাচলাও করতে পারে না। দেখুন ম্যাডাম, রুশালির অবস্থা তো এক সপ্তাহ আগে খারাপ হয়েছে, কিন্তু এই যে পুরো গন্ডগোলটা আছে না এই বাক্সর, সেটা অনেকদিন আগে থেকেই স্যার, বাইরের ঘরে তো কিচ্ছু পেলাম না। বাইরে কিচ্ছু নেই? এই দেখো, এখানে এই বইটা পেলাম, যার মধ্যে মুম্বাই লেকস, নদীগুলোর ব্যাপারে, এমনকি সমুদ্রের ব্যাপারেও লেখা রয়েছে। এই বইটা হয়তো আমাদের কাজে আসতে পারে। এটাকে রেখে দিই আমরা। স্যার, হ্যাঁ, ঘরের মধ্যে কোথাও তৃতীয় বাক্স পাইনি। কোথাও পাওয়া যায়নি? না। কিন্তু স্যার, একটা বই পেয়েছি, হতে পারে আমাদের কোনো কাজে আসবে। যদি আপনার আপত্তি না থাকে তো এই বইটা আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সরি আপনাদের একটু বিরক্ত করলাম। আমরা এটাই চাই যে রুশালি তাড়াতাড়ি সুস্থ হোক। নমস্কার। কি আমাদের পাঠানো পার্সেলগুলো এখনো মুম্বাইতে পৌঁছায়নি? এটা কি করে সম্ভব? এরকমটাই হয়েছে। যে রুশালের জন্য পার্সেলটা পাঠানো হয়েছিল সেটা ওর কাছে পৌঁছয়নি। আপনি আপনাদের রেকর্ডটা চেক করুন আর বলুন ওই 3টে পার্সেল কে পাঠিয়েছিল। 1 মিনিট স্যার, এই একটু চেক করে দেখো তো এই 3টে পার্সেল কারা পাঠিয়েছিল। অর্ডার নাম্বার CKJ 890 891 892। স্যার 9 ফেব 2014 এই পার্সেলটা পাঠানো হয়েছিল। মার্কো নামের কোন একজন লোক পাঠিয়েছিল। মার্কো? স্যার, এই মার্কো তো বেশ কয়েকবার আমাদের এখান থেকে পার্সেল পাঠায়। মার্কো ঠিক কি পাঠিয়েছিল একটু রেকর্ডটা চেক করে দেখুন তো। স্যার রেকর্ডে কিচ্ছু লেখা নেই কি পাঠিয়েছিল। কি আপনারা চেক করেন না যে কে কি পাঠাচ্ছে? বাক্স চেক না করে আপনারা মুম্বাইতে পাঠিয়ে দিলেন? অ্যাকচুয়ালি স্যার, বাক্সের মধ্যে কি থাকে সেই ব্যাপারে তো একটা মানুষই জানে, আমাদের অফিসার রাজেন্দ্র বাবু। হ্যাঁ স্যার, রাজেন্দ্র মার্কোকে খুব ভালো করে চিনতো, সেই জন্যই ও হয়তো চেক করে দেখেনি স্যার। এই রাজেন্দ্রকে ডাকুন তো একটু। স্যার, উনি তো 1 সপ্তাহ ছুটিতে আছেন। ছুটিতে আছেন? হ্যাঁ স্যার, আর ও ফোনও ধরছে না। স্যার, নিশ্চয়ই রাজেন্দ্র কোনো অপরাধ করে পালিয়েছে। হতে পারে। আপনারা ওর বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, বাড়িতে তালা মারা, হয়তো বাইরে কোথাও গেছে। এই মার্কোর অ্যাড্রেসটা আমাদের দিন। সরি স্যার, আমাদের রেকর্ডে ওর কোনো অ্যাড্রেস নেই। আপনাদের কাছে ওর রেকর্ড নেই? কিছুই তো নেই আপনাদের কাছে। এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এটা চলে তো? হ্যাঁ স্যার। এটার ফুটেজ আমরা দেখতে চাই। স্যার, এই যে এর মধ্যে মার্কো কে? স্যার, এই যে এই লোকটা যে হলুদ রঙের টি শার্ট পরে রয়েছে, এটাই মার্কো। ওই যার কাঁধের মধ্যে ব্যাগ রয়েছে? আগে হ্যাঁ। একটু পজ করুন তো। এবার এই ব্যাগটা একবার জুম করুন তো, কি রাখা আছে এতে? স্যার, এটা একটা টর্চ। টর্চ আর হলুদ রঙের হেলমেট। এই মার্কো কি তাহলে কোনো খনিতে কাজ করে নাকি? মাইন ওয়ার্কার স্যার। মাইন ওয়ার্কার। এখানে আশেপাশে কোথাও কি কোনো খনি আছে? হ্যাঁ স্যার, এখান থেকে 200 কিলোমিটার দূরে একটা সোনার খনি রয়েছে। সোনার খনি? ঠিক আছে, ঠিক আছে, আপনি আজ যা জানতে পারবেন আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, এই লোকটা কোনো সোনার খনিতে কাজ করে। আচ্ছা স্যার, সে আবার রুশালীকে এই কার্টনের মধ্যে সোনাই পাঠাচ্ছিল না তো? এটা তো রুশালি বলতে পারতো, কিন্তু ও তো বলার অবস্থায় নেই। আমাদের খোঁজ নিতে হবে কি ছিল ওই বাক্সে। স্যার, রুশালী এই অপরাধে কোনো না কোনো ভাবে তো জড়িত। ওর সাথে দুর্ঘটনাটা ঘটেছিল সালোরা ঝিলে। এটা কাকতালীয় হতে পারে না। হ্যাঁ স্যার, এর ব্যাপারে হয়তো ওর বাড়ির লোকরা কিছু বলতে পারবে। হ্যাঁ নিখিল, কিন্তু ওদের বাড়ির লোক তো বলছে ওই বাক্সর ব্যাপারে ওরা কিছু জানেই না। সব থেকে অবাক হয়েছিলাম আমি সেদিন ওখানে টিনাকে দেখে।
আরে ওই যে ড্রাইভারটা, ওই যে ওর পরিচয় হলো রুশালির ভাইজি। রুশালির সালোরা ঝিলে অ্যাক্সিডেন্টটা আর টিনা আর রুশালির সম্পর্ক, কোনো না কোনো সম্পর্ক দুজনের আছে, কিছু না কিছু তো গোলমাল আছেই। স্যার টিনাকে বিউরোতে এনে একটু জিজ্ঞাসাবাদ করি। করব, কিন্তু এখন না, যখন সময় আসবে তখন করব। ওই কোরিয়ার কোম্পানি থেকে আমাদের বলে যে রুশালিকে 3টে বাক্স পাঠানো হয়েছিল, 3টে, কিন্তু আমরা পেয়েছি 2টো। তাহলে তৃতীয় বাক্সটা গেল কোথায়? তৃতীয় বক্সটা গেল কোথায়? স্যার, হতে পারে ব্লু প্রিক আর স্যালোরা ঝিলের মতো তৃতীয় কোনো একটা ঝিলে লুকিয়ে রাখা হয়েছে। একদম ঠিক বলেছো ফেডরিক, কোন তৃতীয় ঝিলেই লুকানো হয়েছে ওই বাক্সটা। আর সেটা কোন ঝিল সেটা বলবে এই বইটা, যেটা আমরা রুশালির বাড়ির থেকে পেয়েছি। কিন্তু এটা দেখো, দেখো এই পাতাটা দেখো, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো পুরনো বই থেকে বার করে লাগানো হয়েছে। নিশ্চয়ই এটা কোনো পুরনো বইয়ের থেকে লাগানো হয়েছে। আর তাছাড়াও এর ওপরে যে নাম্বারটা লেখা আছে সেটা আগের বা পরের পাতার সঙ্গে ম্যাচ করছে না। আর তারপরেও এই পাতার নাম্বারটা হলো 1902। 1902 কি হতে পারে বলো? 19শে ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি, তাই না? আর পরমের মৃত্যু হয়েছে 20শে ফেব্রুয়ারি। 20শে ফেব্রুয়ারি। আর এবার দেখাবো অন্য একটা পাতা, একই রকমের পাতা, আর এর ওপরে নাম্বার লেখা রয়েছে 2102, মানে 21শে ফেব্রুয়ারি। কিন্তু স্যার সমীর মারা যায় 20শে ফেব্রুয়ারি, আর এই পেজগুলোর হিসেবে ওদের মৃত্যু হওয়া উচিত ছিল 19 আর 21শে ফেব্রুয়ারি। না নিখিল, এখানেই তুমি ভুল করছো। 19শে ফেব্রুয়ারি আর 21শে ফেব্রুয়ারি এই দুটো তারিখ দুজনের মৃত্যুর দিন নয়। এই তারিখগুলো ঝিল থেকে বাক্স বের করার তারিখ। তার মানে স্যার, এই বইটার মধ্যে আর একটা হলুদ পাতা আরো হবে, যেটা আমাদের এটা বলবে যে এই তৃতীয় পার্সেল কবে আর কোন ঝিল থেকে বের করা হবে। একদম ঠিক বলেছো ফেডরিক। আর এবার দেখো তৃতীয় পাতা, ঠিক একই রকম হলুদ, এটার উপর নাম্বার আছে 0203। 0203 মানে 2nd মার্চ। একদম ঠিক। আর এই 2nd মার্চে আসবে অপরাধী পিপ্পি ঝিলে ওই তৃতীয় বাক্সটা বের করার জন্য। এখন থেকে ঠিক 48 ঘন্টা পরে পিপ্পি ঝিলে। হ্যাঁ সালুকে বলো, কি 15 বছরের পুরনো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো স্যার? শালুকে বলছিল ওই ঝিলে যে পিরানা মাছের কাঁটা আছে না, সেটা 15 বছর আগের পুরনো। আর কেউ 15 বছর আগে ওই ঝিলের মধ্যে পিরানা মাছের কাঁটাগুলো রাখে, যাতে আমরা বিভ্রান্ত হয়ে যাই। খোঁজ নিতে হবে, আবার খোঁজ নিতে হবে যে এমন কে আছে এই শহরে যে পিরানা মাছের কারবার করে। দাদা, মাছের দামের কিছু একটা করুন। আপনার দাম তো সবচেয়ে বেশি, এই জন্যই কোনো কাস্টমার এখানে আসে না। আরে মাঙ্গু, সবচেয়ে ভালো মাছটা আমি বিক্রি করি, দামটা তো বেশি হবেই। আর এটা তুইও জানিস, আজ নয়তো কাল খদ্দের আমার কাছে আসবেই। কিন্তু তুই মন দিয়ে কাজটা কর। এটাও কোনো বলার কথা দাদা, আপনি শুধু একটু আমার দিকটা দেখবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার। টুপুর, মি টুপুর। টুপুর, অল দিস মাই ফিশ স্যার। টেল মি হোয়াট ইউ ওয়ান্টিং। এসব আমার মাছ স্যার। ভেরি গুড, এক্সিলেন্ট। উই ওয়ান্ট বিরানা, বিরানা মাছ চাইছি। কি ব্যাপার স্যার, আপনি তো খুব ভালো বাংলা বলছেন। হ্যাঁ, আমরা পিরানা মাছ চাই জ্যান্ত, এবং তার খোংখালো চাই। পেয়ে যাবেন স্যার, নিশ্চয়ই পেয়ে যাবেন। আমি কিছুদিন আগে একজনকে পিরানা মাছের 1000 কঙ্কাল বিক্রি করেছি। 1000? ইয়েস। কাকে কাকে দিয়েছেন? হু ইজ দ্যাট ম্যান? স্যার আপনি আমটা খান না, গাছ খুঁজে কি হবে। গুড গুড, দেখাও কোথায় সেই পিরানা মাছের কাঁটা। এই যে দেখুন স্যার, এদিকে আসুন। এই দেখুন স্যার, উনি আমাকে মাছের চোয়ালে ছেঁদা করতে বলেছিল। মুখ খুলি। সচিন, এবার যদি তুই নিজের ভালো চাস, তাহলে যে এটা কিনেছে ডাক তাকে। আপনি তো খুব ভালো বাংলা বলছেন স্যার। শুধু ভালো বাংলাই আমরা বলি না,
তোমাদের মতন মানুষের কাছে পৌঁছনোর কায়দাও জানে সিআইডি। বুঝতে পেরেছো বাবু সোনা? সিআইডি? হ্যাঁ হ্যাঁ সিআইডি। এবার বলো, কে সেই খরিদ্দার যে তোমার কাছ থেকে 1000 বিরানা মাছের কঙ্কাল কিনেছে? বল তাড়াতাড়ি বল। স্যার, উনি একজন বৈজ্ঞানিক আর সমুদ্রের জীবজন্তুর ব্যাপারে অনেক কিছু জানে। বৈজ্ঞানিক? হ্যাঁ। কিরকম দেখতে ছিল? এই সাধারণ মানুষের মতোই দেখতে। আমি ওর চেহারার কথা বলছি, বল। স্যার, ওই 5 ফুট 9 ইঞ্চির মতো হবে, ফর্সা গায়ের রং, ভারী চেহারা আর লম্বা গোঁফ ছিল স্যার। লোকটার ভারী চেহারা আর লম্বা গোঁফ? ঠিক, ফটোটা দেখাও একে। খুব ভালো করে দেখ, এই লোকটাই কি? হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই স্যার। মার্কো? মার্কো? যদি মার্কোর জীব বিজ্ঞান সম্পর্কে এতটা অভিজ্ঞতা আছে, তাহলে ও সোনার খনিতে গিয়ে কি করছে? সোনার খনিতে? মার্কো, চলো তাড়াতাড়ি পেটি ভেতরে ঢোকাও, তাড়াতাড়ি করো। মিস্টার সম্পদ, আপনি তো? হ্যাঁ বলুন। আমরা সিআইডি অফিসার, আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। সিআইডির আমার সাথে কি দরকার? আগে হ্যাঁ, আপনার বন্ধু মার্কোর ব্যাপারে কিছু জানার ছিল। কে মার্কো? আরে বাস, আপনার বন্ধু মার্কোকে ভুলে গেলেন? কিছুদিন আগে তো দেখা করতে এসেছিল। আমি কিছু মনে করতে পারছি না। কোনো ব্যাপার নয়, সিআইডির পাল্লায় পড়লে অনেকেই অনেক কিছু মনে করে ফেলে। পঙ্কজ, নিয়ে চলো ওকে। না না, আমি 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 বলছি, ওই মার্কো আমাকে 10 লাখ টাকা দিয়েছিল, আসলে ও সোনা নিতে চেয়েছিল। মার্কো সোনা নিয়ে কোথায় গেছে? জানি না স্যার। জানিস না? বল কোথায় গেছে। আমি সত্যি জানি না। মার্কোর নাম্বার আর অ্যাড্রেসটা তো আছে নিশ্চয়ই। না স্যার, আমি শুধু জানি যে ও স্টেট মারিনা সেন্টারে কাজ করে, মুম্বাইতে। স্টেট মেরিনা সেন্টার, মুম্বাই? ঠিক আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না মার্কোর মতন প্রতিভাশালী একজন জীববৈজ্ঞানিক এরকম অপরাধ করবে। এটা শুনে আমার খুবই খারাপ লাগছে। অপরাধ তো ও করেছে, সোনার কালোবাজারিতে ওর অনেক বড় হাত রয়েছে। ওর ব্যাপারে কোনো খবর? আগে না, কারণ ও যবে থেকে ওই দ্বীপটা থেকে ফেরত এসেছে ও একবারও এখানে আসেনি, ফোনও ধরছে না, আর বাড়িতেও নেই। স্যার, এই মার্কোকে খুঁজবো কোথায়? স্যার, আমার মনে হয় এই ব্যাপারে মার্কোর অ্যাসিস্ট্যান্ট আপনাদের সাহায্য করতে পারে। ওকে ডাকুন তো একটু। ঠিক আছে স্যার। আরে ওই তো টিনা, একটু এদিকে এসো তো। সিআইডি? টিনা দেবী, আপনি এখানেও হাজির? মনে হচ্ছে আপনারা সিআইডির ভাগ্য একই রাস্তাতে হাঁটছে, সেই জন্যই তো প্রত্যেক জায়গায় আপনাকে দেখছি। অদ্ভুত ব্যাপার স্যার, টিনা একাধারে ডুবুরি, অন্যদিকে রুশালির ভাইজি, আবার মার্কোর অ্যাসিস্ট্যান্টও। ও যখন একাই এত কাজ করে, এর তো মেডেল পাওয়া উচিত। এনাকে সোনার মেডেল দাও। ইনি আর মার্কো মিলে তো সোনারই কালোবাজারি করছেন। সোনার কালোবাজারি? আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে। হ্যাঁ, পালাবেন না। তোমার সমস্ত খেলা শেষ হয়ে গেছে, বুঝেছো? মার্কো কোথায়? স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। তোমরা এসব কবে থেকে করছো? স্যার, আমি তো আমার ডিগ্রির জন্য ওনাকে অ্যাসিস্ট করছিলাম। উনি যেমন যেমন বলতেন আমি ঠিক তেমনই করতাম। কোনো অন্যায়ের ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, আর ও তোমাকে কি করতে বলতো? স্যার, আমার কাজ হলো ওই ঝিল থেকে বাক্সগুলো বার করে আসল লোকের কাছে পাঠানো। আমি আর কিছু জানি না। আর এই নকল পিরানার কি ব্যাপার? স্যার, নকল পিরানার ব্যবস্থা আমরা সোনার সুরক্ষা করার জন্য করতাম, যাতে কেউ ওগুলো নিয়ে চলে যেতে না পারে। আর তুমি জানতে যে সিআইডি স্যালোরা ঝিলে আসছে, আর এই জন্য তুমি গুন্ডাদের দিয়ে নকল পিরানার আক্রমণ করাও। এবার বলো, পরের পার্সেল কবে আসছে? কোন পার্সেল স্যার? পিপি ঝিলের পার্সেল। পিপি ঝিলের পার্সেল? মানে স্যার, আপনাদের সমস্ত কিছু জানা হয়ে গেছে। কবে আসছে ওই পার্সেল? স্যার, ওটা আজ বিকেল 5টায়। বিকেল 5টায়? সচিন, পঙ্কজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলে নামো। মার্কো জলের ভেতরে।
সাবধানে, ছাড়বে না ওকে। তোমরা দুজন মুখ নিচু করে মাটিতে শুয়ে পড়ো। নড়বার যদি চেষ্টা করো না, গুলি মেরে দেবো। নাও তাড়াতাড়ি। মার্কো বাবু, তোমার খোঁজ করেছিলাম আমরা, এসে গেছেন তো আমাদের হাতে। স্যার এর মধ্যে তো সোনা রয়েছে স্যার। হ্যাঁ স্যার, আর ওই পিরানা মাছগুলো লোহার স্যার, ব্যাটারি অপারেটেড। আচ্ছা, নিচে স্যার ক্যামেরাও লাগানো আছে বক্সটার সামনে। সোনাকে সুরক্ষিত রাখার জন্য লোহার পিরানা মাছ আর আন্ডার ওয়াটার ক্যামেরা? বল তাড়াতাড়ি, সত্যিটা বল। হ্যাঁ, সোনা অন্য কেউ যাতে চুরি না করে সেই জন্য পিরানা মাছের খেলাটা খেলেছি, আর ক্যামেরাও লাগিয়েছিলাম যাতে সোনা অব্দি কেউ যদি পৌঁছেও যায়। তাহলে তুমি পিরানা মাছ দিয়ে ওর ওপর অ্যাটাক করাবে? হ্যাঁ, ওগুলোকে আমি 2 কিলোমিটার দূর থেকেও অপারেট করতে পারতাম। বাহ বাহ বাহ, তোমার এই নোংরা খেলার জন্য দুটো লোক মারা গেছে আর আমাদের 2জন অফিসার্স নিখিল আর বিদ্যুৎ ইনজিওর্ড হয়েছে। তুমি সোনার বারগুলো নিয়ে নিজে একটা প্রজেক্ট করতে চেয়েছিলে, আর শিপিং কোম্পানির সিকিউরিটি অফিসারকে তুমি ঘুষ খাইয়েছো যাতে তুমি তোমার সোনার বাক্সগুলো জলের ভেতর লুকিয়ে রাখতে পারো। আরে খ্যাক শিয়াল, বল তোদের এই পুরো প্ল্যানের পেছনে কোন লিডার আছে, আসল লিডার? কারণ এই কাজ তুই একা করতে পারিস না। কে বল? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার কাছে সময় খুব কম। মার্কো, এই বাক্সটা এখানে কেন নিয়ে এসছিস? রাখো। এ সমস্ত কি হচ্ছে? এই বাক্সটা তো কাস্টমারের কাছে যাওয়া উচিত ছিল, এখানে বক্সটা কি করছে? সোনা কাস্টমারের কাছে পৌঁছে গেছিল বস, কিন্তু ফেরত চলে এসছে। ফেরত এসছে মানে? এটা কি উড়ে চলে এলো? উড়ে নয়, সাঁতার কেটে, ঝিলে সাঁতার কেটে। সিআইডি? টিনা তুই? মার্কো, তুই এত বড় বেইমানি করলি আমার সঙ্গে? এনারা না বাবা, তুমি আমাকে ঠকিয়েছো। সোনার কালো বাজারিতে তুমি তোমার মেয়েকেই ফাঁসিয়ে দিলে। টিনা তুই? আমার কিছু শোনা দরকার নেই। আর রুসালি মাসি আর ওনার এই অবস্থার জন্য তুমিই দায়ী। হ্যাঁ, আমিই দায়ী। রুশালির এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি বড়লোক হতে চাইছিলাম, অনেক টাকা কামাতে চাইছিলাম। এই রাস্তাটা আমার ঠিক মনে হচ্ছে, তাই এই রাস্তায় আছি। কি দারুণ কথা, টাকার লোভে পড়ে রক্তের সম্পর্ক ভুলে গেলি। সম্পর্ক? কিসের সম্পর্ক? টিনা আমার নিজের মেয়ে নয়, আরে ও তো আমার সৎ মেয়ে। সৎ মেয়ে? সৎ মেয়ে? তাতে কি হলো? মেয়ে তো মেয়েই নাকি? তোমরা সিআইডির আমার পার্সোনাল ব্যাপারে মাথা গলিয়ে ঠিক করনি। আমার সমস্ত সাজানো প্ল্যানটা তোমরা নষ্ট করে দিলে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার এদের, মার! চল। সোনার স্মাগলিং করেছিস, হ্যাঁ? সিআইডিদের উপরে গুলি চালিয়েছিস, নিজের আত্মীয়দেরকে ধোকা দিয়েছিস। তোর অপরাধের লিস্টটা লম্বাই, কিন্তু আফসোস তার থেকেও লম্বা আমার এই হাতটা। আমি নাতাশাকে টাকার জন্যই বিয়ে করেছিলাম, কিন্তু নাতাশার বোন রুশালি সমস্ত টাকা নিজের কবজায় রেখে দিত। ও একটা একটা টাকার হিসেব আমার থেকে নিত। আর সেই জন্য তুই ভাবলি যে সহজেই এক তীরে দুটো শিকার করে ফেলি। স্মাগলিং করে টাকা কামানো যাবে, আর রুশালিকে মৃত্যুসজ্জায় পাঠিয়ে তার সম্পত্তিটাও হাতিয়ে নেওয়া যাবে। আমার মাথায় এই প্ল্যানটা মার্কোর সঙ্গে দেখা হওয়ার পর এসছে, কারণ মার্কো একটা জীববৈজ্ঞানিক ছিল। তাই আমি ভাবলাম যে ওর জ্ঞানের সুবিধাটা আমি কেন নিচ্ছি না, তাই আমি সোনাগুলো ঝিলে লুকিয়ে রেখেছিলাম। আর যদি কেউ ওই ঝিলে গিয়ে নামে, তো তার উপরে নকল পিরানার হামলা করানো যাবে, যাতে লোকে আতঙ্কে পড়ে ওই ঝিলের ধারে না যায়। হ্যাঁ,
তাই খুব আরামে আমার এই 2 নম্বরই ব্যবসাটা চলছিল। আমি পার্সেলটা রুশালির নামেই বুক করিয়েছিলাম, যাতে আইনের নজর আমার এই ব্যবসার উপর না পড়ে। সন্দেহটা আমাকে নয়, রুশালির ওপর পড়বে। আবার আফসোস, সিআইডি টিম তোর এই নোংরা প্ল্যানটাকে সফল হতে দিল না। এবারে জেলে বসে খেলবি তুই, পিরানহা পিরানহা, যতদিন না ফাঁসি হয়।